শুভেচ্ছা স্বাগতম জামজানুক তার পক্ষ থেকে আবার ফিরে আসি আমাদের সেই আলোচনায়। সরকার এবং জনগণ জনগণ অথবা জনগণের ক্ষমতা। সরকার কি আসলে চায় জনগণকে ক্ষমতা দিতে? দেখুন না, সংস্কারগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে কী হয়। মানসিক চাহিদা, সরকারের পারপাসটা কি? মানুষের বেসিক চাহিদাগুলো পূরণ করা। বেসিক চাহিদাগুলো কি? খাদ্য, বাসস্থান প্রথম, তারপরেই আসে শিক্ষা এবং স্বাস্থ্য। এই বেসিক চাহিদাগুলো সরকারের পূরণ করার কথা। করতে পারে কি? একটু খেয়াল করে দেখুন না, আমরা যদি সত্যি একটু খেয়াল করে দেখি, শিক্ষার কী অবস্থা। আমরা জানতাম আমাদের দেশের শিক্ষা অবৈতনিক ছিল একসময়। অবৈতনিক বলা যাবে না, খুবই মিনিমাম বেতনের সরকারি শিক্ষা এখনও আছে। কিন্তু সরকারি শিক্ষা কি আছে দেখুন, কত রকমের প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্কুল থেকে, কিন্ডার গার্ডেন থেকে শুরু করে সব চলে আসছে, তাই না? আমরা এই শিক্ষার কথাটা আরও ব্যাপক আলোচনা করব এক সময়। কেন শিক্ষাকে তারা বাণিজ্য তৈরি করেছে, কেন শিক্ষা যেটা জনগণের মৌলিক অধিকার, সেটাকে যখনই আপনি বাণিজ্য করবেন, শিক্ষার অবস্থা তখন বেশ খারাপই হবে। সেটাই হচ্ছে এখন। সত্যিকার শিক্ষা খুব কম লোকই পাচ্ছে। এবং আগে আমরা জানতাম আমাদের প্রতি গ্রামেই প্রায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেগুলো তো এখন মৃত, প্রায় মারাই গেছে প্রায়। যাই হোক, আমরা এগুলো আরও পরে আলোচনা করবো। কিন্তু তার আগে আমরা বলি যে কথাটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলে থাকি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি যদি সুস্থ না থাকেন, কিছুই ভালো লাগে না ভাই, কিছুই ভালো লাগে না। তাই সুস্থতা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু মজার জিনিস হচ্ছে, আমরা কি সুস্থ থাকতে পারি? সুস্থ থাকতে গিয়ে আমি যা দেখি, আপনি দেখেন, আপনি যদি আজকে অসুস্থ হন, মানে সবাই শুধু একটাই, আল্লাহ আমারে যেন অসুস্থ না করো, ভগবান ঈশ্বর আমারে অসুস্থ করো না ভাই। অসুস্থ করলে আমি বড় বিপদে পড়ে যাবো, কারণ টাকা গুনতে গুনতে যান শেষ। আমি 2019 সালের দিকে একবার বাংলাদেশে গিয়ে এক হাসপাতালে বসে থাকার অভিজ্ঞতা হয়েছিল। সেখানে দেখলাম এক একজনের কী সব কাহিনী। এক পরিবার, পুরা পরিবার বসে আছে, তার একমাত্র মেয়ে বসে, সম্ভবত ব্লাড ক্যান্সার। তারা ঘর বাড়ি, ঘটি বাটি লটি সোটা যা ছিল সব বেঁচে আসছে। মেয়ের কোনো আশা নেই সুস্থ হওয়ার। হ্যাঁ, ব্লাড ক্যান্সার একটা টার্মিনাল রোগ হতে পারে। যদি সময় মতো ধরা পড়তো তাহলে হয়তো বা এতটাও হতো না। সেই সময় মতো ধরার তো কোনো সুযোগ নাই, কারণ ডাক্তারের কাছে গেলে পয়সা। এবং এই গ্রামের ভদ্রলোক মহিলা বা পরিবারটা এসছে অনেক দূরে, রিমোট কোনো গ্রাম থেকে। গ্রামের এই মানুষজনের পক্ষে তো ডাক্তারের কাছে যাওয়াটাই এক কঠিন কাজ। কারণ ডাক্তারের কাছে যেতে গেলে তাদের সমস্ত গোসাই টোসাই হতে হবে, কারণ তারা তো ডাক্তার ধারে কাছে নাই। তাদের কোনো জেলা শহরে বা উপজেলা শহরে যেতে হবে, সেই জন্য আয়োজন করে তাদের বের হতে হবে। তার মানে প্রাথমিক অবস্থায় ধরার কোনো সুযোগ নাই। যখন খুবই খারাপ অবস্থা হয়েছে, হয়তো তারা সেই উপজেলা শহরে ডাক্তারের গেছে, ডাক্তার ভিজিট নিছে, কয়েকবার ঘুরাইছে, তারপরে পাঠাইছে তার জেলা শহরে ডাক্তারের কাছে, কিছুদিন ঘুরছে ফিরছে, তারপরে আসছে তারা এইখানে। এর মধ্যে অবস্থা শেষ। শেষ অবস্থায় এর মধ্যে ঘটি বাটি জমি জমা আসলে সব বিক্রি করা শেষ। কেন এটা হবে? এটা আমার মৌলিক অধিকার, কেন এটা হবে? হ্যাঁ, আমার পয়সায় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করার কথা বলে আপনারা এত পয়সা নষ্ট করছেন, তারপরে কেন এটা হচ্ছে না? কেন হচ্ছে না? ওকে, তাহলে আমরা বলি, আমরা দেখি আরও পিছনে। আমি যখন তরুণ যুবা, তখন আমার কয়েকবার আমাদের অসুস্থতার কারণে আমরা তখন কোথায় যেতাম? হাসপাতালের আউটডোর
আমরা বলতাম আউটডোর ফ্যাসিলিটি বা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে। সেখানে গেলে আমরা রুগী দেখাতাম, ডাক্তারকে দেখাতাম, এবং ডাক্তার মনে করলে আমাদের হসপিটালে ভর্তি করে নিতেন। সেই সময় ওয়ার্ডগুলো, হসপিটালের ওয়ার্ডগুলো দেখতাম, সেখানে মানুষজন যেতে পারতো। আমরা গেছি, আমরা হাসপাতালে যাওয়ার সময় আমাদের অসুস্থ মানুষজন কে গেছে দেখছি, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট সুন্দর। কিন্তু এটা আস্তে আস্তে এরকম হলো কীভাবে খেয়াল করে দেখেন। প্রথম ধাক্কাটা ছিল এই, আপনার ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসের অধিকার দেওয়া। প্রাইভেট প্র্যাকটিস করার ফলে ডাক্তার করতেন, কেন সবারই তো পয়সার প্রতি হালকা একটু লোভ জাগে না? হালকা করে একটু লোভ জাগে, হালকা ইষ্টি একটু করে যদি পয়সা হারে, পয়সা হলে কত না সুখ তো বটেই, কেন তারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, যে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই কিনতে পারে। কিন্তু কিসের বিনিময়ে পয়সা পাচ্ছেন ওনারা যেটা করতেন সেই সময়, ডাক্তার দেখতেন আউট পেশেন্টে, তারপর বলতেন না এখানে তো অত সময় দেওয়া যায় না, আপনি আমার প্রাইভেট ক্লিনিকে আসেন। মানে আমার প্রাইভেট ক্লিনিক বলতে তখন তো তার একটা প্রাইভেট চেম্বারে আসেন, ওখানে আমি সময় দিয়ে আপনাকে দেখব। শুরু হলো, ওখানে যখন গেলেন তখন আপনাকে দিল এক গাদা টেস্ট, কারণ উনি জানেন যে এই টেস্টগুলো অর্ধেকগুলোই করার দরকার নাই। এবং এই টেস্টগুলো কেন দিলেন, এবং বলে দিলেন যে অমুক জায়গায় গিয়ে টেস্টটা করো, কারণ অমুক জায়গার সঙ্গে তার একটা সুন্দর একটা ই আছে আর কি, বুঝেন তো? ওই সুন্দর একটা এর কারণেই গেল, ওই যে শুরু হলো। এবং প্রথম খেয়াল করে দেখেন আপনাদের এই আমাদের দেশে যেটা হয়েছে, প্রথম হয়েছে এই যে ডায়াগনস্টিক সেন্টারের রমরমা অবস্থা, সেই বিরাট বিল্ডিং। আমার মনে পড়ে যে সেই 2 নম্বর রোডের উপরে যে কী জানি ডায়াগনস্টিক সেন্টারের নাম, সে বিরাট বিল্ডিং বানাই ফেললো কিছুদিনের মধ্যে। কারণ ওরাও জানতো যে এই টেস্টের অর্ধেকে করা লাগবে না, ওরা না করে একটা রিপোর্ট পাঠিয়ে দিত, ডাক্তারের শেয়ারটা পাঠিয়ে দিত, করে ফেললো ডাক্তারদের। আজকে খেয়াল করেন কী অবস্থা সেখানে শুরু হলো। এগুলোর থেকে শুরু হলো আস্তে আস্তে সকল প্রাইভেট হাসপাতাল তৈরি হলো। প্রাইভেট হাসপাতাল তো এগুলো আসলে হসপিটাল নয়, এগুলো হোটেল হয়েছে, শুধুমাত্র হোটেল। এখানে থাকার জন্যে আপনার যে পরিমাণ টাকা খরচ করতে হয়, চিকিৎসা তো যাচ্ছে তাই। চিকিৎসা আসলে যদি সত্যিই চিকিৎসা অডিট হইতো বাংলাদেশে, তাহলে দেখতেন এগুলো কোনো চিকিৎসা নাই। ফলে কি হলো, সাধারণ মানুষ তো হারাইলো, ডাক্তার ভাই বোনেরা আপনাদের অস্তিত্ব নাই। এখনও আপনারা লুটপাট করেন আমি জানি, ওই প্রাইভেট হসপিটালের নামে, কারণ সরকারি হাসপাতালে কোনো তো চিকিৎসা নেই, সরকারি হাসপাতালে কেউ যায়ও না, গেলে তারা নেহায় অপারগ হয়ে, যখন আমরা খরচ করতে করতে প্রাইভেট হাসপাতালে যখন আর পকেটে পয়সা থাকে না, তখন যে হাসপাতালে মানে সরকারি হাসপাতালে সবাই ভর্তি হয়, আশায় কম খরচে চিকিৎসা হবে। চিকিৎসা তো আর কিছু হয় না, চিকিৎসাটা হবে কোত্থেকে? চিকিৎসকরা তার চিকিৎসা করেন না, ওনাদের টার্গেট তো একটাই, পয়সা কামানো, এবং পয়সা সরকারি হাসপাতালে থাকলে হবে না, তাদেরকে কীভাবে বেসরকারি হাসপাতালে নেওয়া হবে। ওখানে মানুষটা মরলো, মানুষ ঠিকই আছে, তার সঙ্গে তার পরিবারের যে ফাইন্যান্সিয়ালের যে মাইরে শেষ করে দিয়ে গেল, প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিয়ে গেল, সেই চিন্তাটাও ডাক্তার সাহেবরা করেন না, ডাক্তার আপারা করেন না। চিকিৎসার নামে প্রাইভেট ক্লিনিকগুলোকে অযথা অপ্রয়োজনীয় ওষুধ, হাই ডোজ না, আমি বলবো ইটস অ্যাকচুয়ালি ইউজলেস অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন উইথ এ হাই প্রাইস, সুপার ডুপার হাই প্রাইস অ্যান্টিবায়োটিক দেয়, তার কোনো প্রয়োজন নাই, সেগুলোও দেয়। কেননা আমাদের দেশে ডাক্তারের অবস্থার কোনো অডিট নেই। এবং এটা শুরু হয়েছে কিন্তু ওই যে প্রাইভেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়ার থেকে। আর অবস্থা সেটা হচ্ছে, এই ডাক্তারের চিকিৎসাগুলো কোনো শহরে নেই, কোনো গ্রামে নেই, সবগুলো আছে বড় বড় শহরে। ছোটো শহরগুলো তো আপনি পাবেন না। ছোটো শহরের ক্লিনিক আছে, এখন ক্লিনিক হচ্ছে সবখানেই, সেই ক্লিনিকগুলোর নাম কেউ বাঁচতেই শুধুমাত্র কিছু নাই, এগুলো কোথাও কোনো চিকিৎসা নেই, শুধু পয়সার লেনদেন। আমরা আমাদের প্রস্তাবনায় বলেছিলাম যে ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন সরকার, তারপরে ছোট ছোট মিউনিসিপ্যাল সরকারগুলো, এগুলো সরাসরি সরকার হবে, এবং এই সরকারগুলো ফুলের সরকার হবে, স্বয়ংপূর্ণ সরকার হবে। এদের হাতে শিক্ষা, স্বাস্থ্য, রাজস্ব, এগুলো সব কিছু দিতে হবে।
এরাই সমস্ত ওই রেগুলার মেনটেন্যান্সের দায়িত্ব করবে। সরকার, প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব হবে স্ট্রাকচারগুলো তৈরি করা, স্ট্র্যাটেজিক প্ল্যানিংগুলো তৈরি করা, এগুলো। তো সেগুলো কীভাবে করবেন আপনারা, সেটা নিয়ে আমরা কিছু আলোচনা করছিলাম। যাই হোক, স্বাস্থ্যের কথা বসি। স্বাস্থ্য হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নের তো কেন্দ্র থাকতে হবে, সেখানে ডাক্তার থাকতে হবে। আপনারা বলবেন ডাক্তার তো যায় না, কেন যাবে না? আপনি প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেন, কোনো প্রাইভেট প্র্যাকটিস হবে না, কোনো প্রাইভেট হাসপাতাল হবে না। একটা মৌলিক অধিকার মানুষের স্বাস্থ্য। প্রাইভেট প্র্যাকটিস হবে না, ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, প্রাইভেট হাসপাতালও থাকবে না, সব কিছু সরকারের থাকতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাটা পুরোপুরি সরকারি হতে হবে। যদি তা করেন তাহলে মানুষের এই মৌলিক অধিকারটা বাস্তবায়ন করা সম্ভব, মানুষের মৌলিক অধিকারটা পাওয়া নিশ্চিত করা সম্ভব। সরকারে আপনি যদি প্রতিটা ইউনিয়নে আপনার একটা হাসপাতাল থাকতে হবে, ছোট আকারেই হোক। তারপরে তার একটু